মেইন দরজায় কড়া নাড়ার শব্দে সবেদা দরজা খুলে দিতেই সামনে একজন সুদর্শন সিমসাম পোশাক পরিহিত পুরুষকে মার্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলো। পরক্ষণেই সবেদা নিজের দিকে একবার তাকালো। সবেদার পরনে টকটকে হলুদ একটা থ্রি পিস রয়েছে। কিন্তু সর্বনাশা কাজ যা সে গুটিয়েছে তা হলো একটু আগেই ও নিজের মুখে গলায় কালো চারকোল মাস্ক দিয়েছে, যার ফলে সবেদাকে দেখতে ঠিক যেন ভূতের জ্যান্ত প্রতিরূপ বলে মনে হবে যে কারোরই। পুরুষটি ভ্রুকুচকে বিরক্তি মাখা কণ্ঠে বলল, ভূতের মতো দরজা আটকে দাঁড়িয়ে থাকবেন না চাচি, সাইড হয়ে দাঁড়ান, আমাকে ভিতরে ঢুকতে দিন। পুরুষটির মুখে নিজেকে চাচি বলে সম্বোধিত হতে শুনে সবেদার জন্য কষ্টের কলসি পুরো ষোলোয়া কলা পূর্ণ হয়ে গেল এবার। সবেদা দাঁতে দাঁত চেপে নিজের রাগ ও কান্নাকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা নিয়ে নিঃশব্দে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। পুরুষটি ভিতরে প্রবেশ করে চারপাশে নিজের তীক্ষ্ণ নজরখানা বুলিয়ে নিতে নিতে বলল, এই বাড়িতে তো আরো একজন মোটা করে ৬০ ঊর্ধ্ব বয়সের মহিলা থাকেন, ওনাকে দেখছি না তো। নিজের মায়ের পরিচিতি এভাবে শুনে সবেদার মুখ হা হয়ে গেল। সবেদা কিছু বলার পূর্বেই ভিতর থেকে পপেলা, কে এসেছে রে সাবুমা বলে বাহিরে বেরিয়ে আসলেন। পপেলাকে দেখা মাত্রই পুরুষটি বলল, আসসালামু আলাইকুম বুড়ি দাদি, আমি এসেছি। পপেলা নিজের দিকে একবার তাকিয়ে পরপরই পুরুষটির দিকে একবার তাকিয়ে রাগী স্বরে বললেন, এই চামড়া, এই কোন দিক দিয়া দেইখা আমারে বুড়ি দাদির মতো মনে হইল, হ্যাঁ? আমার বয়স মাত্র ৪৫ চলে, আর তুমি আমাকে ৬০ ঊর্ধ্ব বয়সে বানিয়ে দিয়েছ, মানে কি এইসবের? তখনই পুরুষটি পিছন থেকে সাবেদা পপেলার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, মা, উনি আমাকে চাচি বলে ডেকেছে। তুমি বলো আমাকে দেখতে কি তোমার বয়সী লাগে? মরি মরি ভাই, এই কেমন কথা? আমার ১৬ বয়সের যুবতী মাইয়ারে কিনা চাচি বানায় দিছে। এই ছামড়া, তোমার কি মাথায় কোনো গন্ডগোল আছে নাকি? পুরুষটি বলল, চাচি নিজেকে সুইট 16 মনে করেন আর আপনি নিজেকে চাচি বয়সী মনে করেন, কিন্তু আপনাদের দেখে আমি যা বলে সম্বোধন করলাম তেমনই বয়সী লাগে। শুধু একদিক থেকে না, সব দিক থেকেই। পুরুষটির কথায় পপেলার রাগ এবার তার মাথায় চড়ে বসলো। পপেলা বললেন, আমার বাড়ির উঠোনে দাঁড়াইয়া আমার মাইয়ারে আর আমারে অপমান করো, আমাদের চেহারা আর বয়স নিয়ে তোমার এত বড় সাহস? পুরুষটি বলল, আপনি করলে লীলা খেলা আর আমি করলেই ভুল, এটা তো আমার সাথে মহা অন্যায় করা হচ্ছে বুড়ি দাদি। পপেলা বলল, আবার বলে বুড়ি দাদি? এই বেটা, এই কি সমস্যা তোমার আমাদের সাথে, হ্যাঁ? আমি কি নীলা খেলা দেখাইছি? আমার হবু বউয়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলে যে নোংরা নোংরা কথাগুলো বলেছেন সেই সব কি ভুলে গিয়েছেন এত তাড়াতাড়ি? কে তোমার হবু বউ? আমি তো তোমারই চিনি না, তোমার বউরে চিনবো কেমনে? পাশ থেকে সবেদা ওর চোখের আকৃতি অস্বাভাবিক বড় করে বলল, এমপি সাহেব। সবেদার মুখ থেকে এমপি সাহেব শব্দটা শোনা মাত্র পপেলার মুখটা হা হয়ে গেল। সবেদা তৎক্ষণাৎ দৌড়ে নিজের ঘরে চলে গেল। পপেলা বার কয়েক শুকনো ঢুক গিলেন এবার। পরক্ষণে জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, আপনি এমপি সাহেব? সারফারাজ জোয়াল শক্ত করে বলল, এখানে আসার সময় শুনলাম আপনার স্বামী অনেক আগেই রিটায়ার্ড করেছে, পেনশনের টাকায় নাকি আপনাদের সংসার ঠিকঠাক ভাবে চলছে না। পপেলা বললেন, হ্যাঁ হ্যাঁ, পেনশনের টাকা তো চাকরি চলাকালীন বেতনের টাকার অর্ধেকেরও কম হয়। রিটায়ার্ড করার আগে বেতনের টাকা দিয়ে কোনো মতে আমাদের সংসারের খরচ সামলে নেওয়া যেত। এখন তিনি রিটায়ার্ড করার পর থেকে আর্থিক সমস্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন পেশা হিসেবে পাড়ায় পাড়ায় প্রত্যেকের বাড়িতে ঘুরে যে কুটকাচালিগুলো করেন তা থেকে কত টাকা ইনকাম হয় আপনাদের দৈনিক? সারফারাজের এইরূপ কথায় অপমানে লজ্জায় পপেলার মুখ থমথমে রূপ ধারণ করল। পপেলা মাথা নুইয়ে নিলেন। সারফারাজ ২ কদম সামনে এগিয়ে এসে বলল, আপনার নিজের গড়েও তো একটা মেয়ে আছে, আপনি কি নিজের বুকের উপর হাত রেখে এমনটা বলতে পারবেন যে আপনার মেয়েটা একেবারে দুধে দোয়া তুলসী পাতা? পপেলা কোনো প্রতিউত্তর করার মতো ভাষা খুঁজে পেল না। মুখ যেন তার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সেই সময় সবেদা আবার নিজ ঘর থেকে বেরিয়ে পপেলার পাশে এসে দাঁড়ালো। এইটুকু সময়ের ভিতরেই সবেদা নিজের রূপ পুরোপুরি পাল্টে ফেলেছে। সে হলুদ থ্রি পিসটা পরিবর্তন করে এখন টকটকে গোলাপি রঙের শর্ট টাইপ একটা গাউন পরে নিয়েছে। মুখে গাঢ় মেকআপ করেছে, কিন্তু তাড়াহুড়োয় এক চোখে লেন্স আর আইলাইনার লাগালেও অন্য চোখে কিছুই দেয়নি। বিদায় ২ চোখ ২ রকম হওয়াতে অদ্ভুত দেখাচ্ছে সবেদাকে। এছাড়াও ছোট টকটকে গোলাপি লিপস্টিক ও গালে অতিরিক্ত ব্লাশন লেপেছে।
কোঁকড়া চুলগুলো এলোমেলো ছেড়ে রেখেছে, মুখে এমন হাসি ফুটিয়ে রেখেছে সবেদা মনে করছে ওকে হয়তো এই মুহূর্তে কোনো অপ্সরা থেকে কম কিছু লাগছে না। সবেদাদের বাড়ির বাহিরের রাস্তায় দাঁড় করানো গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আহাদ। একটু পরপর নিজের হাতের থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে, তো সবেদাদের বাড়ির গেটের দিকে তাকাচ্ছে। অতঃপর আহাদ বলল, বস এখনো আসছেন না কেন? বস এত রেগে এই বাসায় প্রবেশ করলেন, কিন্তু পরিবেশ এখনো এতটাই শান্ত হয়ে আছে, মনে হচ্ছে বড় ধরনের জ্বরের পূর্বাভাস। না জানি ভিতরে কার অবস্থা কেমন করে ফেলেছে বস। সারফারাজ শুধু একবার সবেদার এমন রূপ পরিবর্তনের পরের অবস্থা দেখে পরপরই ওর উপর থেকে দৃষ্টি সরিয়ে ফেলল। নিজের মেয়েকে এই শিক্ষাই দিয়েছেন যে আপনার বাড়িতে কোনো পরপুরুষ আসলে বা বাহিরে বের হওয়ার সময় সংসেজে বের হতে হয়, নয়তো সম্মান পাওয়া যায় না। সারফারাজের এরূপ কথায় মুহূর্তের মধ্যেই সবেদার হাস্যোজ্জ্বল মুখটা আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। সারফারাজ আবারও বলল, বিয়ের আগে প্রতিটি মেয়ের উচিত নিজের সৌন্দর্যকে আড়াল করে রাখা, পর্দা করা, কারণ মেয়েদের সৌন্দর্য আর ভবিষ্যতের স্বামীর আমানত। যার তার সামনে এমন সঙ্গের মতো সেজে গুজে গিয়ে নিজের ভবিষ্যৎ স্বামীর আমানতের খেয়ানত করে পাপ কামাবেন না। বিয়ের আগে প্রতিটা মেয়ের সঠিকভাবে পর্দা করে চলাচল করার জন্য বলা বুঝানো তার পরিবারের দায়িত্ব। সেই দায়িত্ব আপনি এবং আপনার স্বামী পালন করতে ব্যর্থ হয়েছেন। এতে পাপ কেবল আপনার মেয়ের একা হয়নি, এ আপনার এবং আপনার স্বামী দুজনেরই হয়েছে। সবেদা নিজের ঠোঁট উল্টে নিয়েছে। এবার তার কোনো রাগ থেকে নয়, বরং নিজের করা এতদিনে যাবৎ ভুলের কাজের জন্য অনুশোচনা থেকে এই কান্না আসছে। সারফারাজ হিমশীতল কণ্ঠে আবারও বলল, গুরুজন হন, তার উপর মহিলা মানুষ, তাই প্রথমবার মাফ করলাম। এই মাফ আজই শেষবার করা হলো। পরবর্তীতে যদি আর কোনোদিন আমার হবু বউয়ের নামে একান্তেও কোনো উল্টোপাল্টা কথা আপনার জিহ্বার সাথে তালুর ছোঁয়ায় দুই ঠোঁটের বাজ পেরিয়ে বাইরে বের হয়ে, তাহলে আমি আর বড় ছোট গুরুজন টুরুজন মানব না, কোনো বয়সও বিচার করব না। জাস্ট ধরবো, জিহ্বাটা মুখ থেকে টেনে বের করে কপালের মাঝ বরাবর লোহার গরম করে পেরেক দিয়ে গেঁথে দিব। বয়ে পপেলা ও সবেদার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ জোরে বিট করছে। মনে হচ্ছে কলিজাটা বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। অতঃপর সারফারাজ আর দাঁড়ালো না সেখানে, মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য গেট খুলে বাহিরে চলে গেল। সারফারাজকে বাহিরে বের হতে দেখে আহাদের কলিজা মনে হলো কিছুটা ঠান্ডা হলো। আহাদ সারফারাজের কাছে এগিয়ে গিয়ে বলল, বস, কোনো লাশ উঠাতে হবে নাকি? সারফারাজ ভ্রু কুঁচকে আহাদের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমার এতটাই বাজে দিন এসে গিয়েছে যে অবলা মহিলাদের খুনটুন করে বসবো? আহাদ আর কিছু বলল না, বেবেলার মতো হাসলো কেবল। সারফারাজ আবারও বলল, আর একটু অপেক্ষা করো, শ্বশুরবাড়ির এলাকায় এসেছি অথচ তোমাদের বাবির সাথে সাক্ষাৎ করব না, এটা তো হয় না। একটু নিজের থুবড়াটার দর্শন দিয়ে আসি তারে। এই বলে সারফারাজ সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। দুপুরের অমন ঘটনার পর থেকে আর একটা দানাও মুখে তুলেনি পিহু। সবকিছুতে চরম বিরক্তি চলে এসেছে ওর। কমলা প্লেটে করে খাবার নিয়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আপামনি, কতক্ষণ এমনি না খাইয়া বইয়া থাকবেন কন? যা হওয়ার তা তো হইয়াই গিয়েছে। এর জন্য নিজের শরীরটারে আর কষ্ট দিয়েন না। এই খাবারটুকু আনছি, খাইয়া লন। পিহু অন্য পাশে মুখ ঘুরানো অবস্থাতেই বলল, খাবো না আমি কমলা আপা, তুমি খাবারটা নিয়ে যাও। এমনিতেও না খেয়ে দিন পার করার অভ্যাস আমার নতুন না, তাই এই নিয়ে কষ্টের কিছু নেই। কমলা শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে সরে এলো। সে বুঝতে পেরেছে পিহু যখন একবার বলেছে যে সে খাবে না, তার মানে এখন সে খাবেই না। জোর করে পিহুকে খাওয়ানো অন্তত কমলার পক্ষে তো সম্ভবই না। পিহুর রুম থেকে বের হতেই কমলা দেখলো গেট পেরিয়ে সারফারাজ ভিতরে প্রবেশ করছে। কমলা এগিয়ে গিয়ে বলল, ভাই সাহেব, আপনি আইছেন? আইসা অনেক ভালো কাম করছেন। আপা মনে ওই ঘটনার পর থেকে কিচ্ছু মুখে নিচ্ছে না। আমি অনেক কইয়াও তারে খাওয়াইতে পারি নাই। আপনি ছাড়া এই অসম্ভব কাম আর কারো পক্ষে সম্ভব না। সারফারাজ কমলার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে বলল, কোথায় তোর আপামনি? ভিতরে তার ঘরেই শুয়ে আছে। আর বাকিরা? খানিকক্ষণ আগে মা মেয়েতে মিল্লা কই জানি গেল দেখলাম। আচ্ছা, তুই বাইরে থাক, আমি যাচ্ছি ভিতরে। আচ্ছা। অতঃপর সারফারাজ খাবারের প্লেটটা সাথে নিয়ে পিহুর রুমে প্রবেশ করে পিহুর পাশে এসে বসলো। পিহু অন্যদিকে ফিরে চোখ বুজে শুয়েছিল বিদায় সারফারাজ যে ওর পাশে এসে বসেছে তা ও দেখতে পায়নি। পিহু কিছুটা রাগ নিয়ে বলল, কমলা আপা, তোমাকে বললাম না আমি খাবো না, তারপরও কেন বারবার খাবার নিয়ে আমার আশেপাশে ঘুরঘুর করছো?
আমাকে একটু পিহু পুরো কথা শেষ করতে পারলো না। সারফারাজ বলল, কমলার সাহস আছে নাকি একবার তোমার থেকে খাবে না শোনার পরেও আবার খাবার নিয়ে আসার? সারফারাজের কণ্ঠ কর্ণপাত হতেই পিহু জট করে ও শোয়া থেকে উঠে বসলো। সারফারাজকে নিজের পাশে বসে থাকতে দেখে পিহুর চোখে মুখে অবাকতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। পরপরই পিহু নিজেকে সামলে নিয়ে চাপার আগে বলল, কেন এসেছেন এখানে? আপনার সাথে আমার নাম জড়িয়ে এই পাড়ায় আর কত কলঙ্ক রটুক, এমনটাই চান আপনি? সারফারাজ পিহুর দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বলল, কলঙ্কে যেন আর না রটাতে পারে তার ব্যবস্থা করতেই এসেছি আজ। ছেড়ে দিবেন আমায়? মুক্তি দিবেন? বাঁচতে দিবেন? আবার আগের মতো করে আমায়? প্লেটে থাকা খাবারটুকু সম্পূর্ণ শেষ করো, তারপর বলছি। আগে শুনতে চাই আমি। সারফারাজ নিজের হাতে তরকারি দিয়ে অল্প ভাত মেখে পিহুর মুখের সামনে ধরলো। পিহু মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনার হাতে খাবো না। বেশ তো, তাহলে নিজের হাতেই খাও। আগে আমার প্রশ্নের উত্তর দিন। মুক্তি দিবেন আমায় আপনি? বললাম তো, আগে খাবার খাওয়া শেষ করো, তারপর দিব এই প্রশ্নের উত্তর। পিহু বুঝতে পেরেছে কথা বাড়িয়ে কোনো লাভ নাই, তাই সে সারফারাজের কোলের ওপর থেকে খাবারের প্লেটটা নিয়ে চুপচাপ খেতে শুরু করলো। কিছু সময়ের মধ্যে সবটুকু খাবার খাওয়া পিহুর শেষ হলে সারফারাজ উঠে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা এনে পিহুর দিকে বাড়িয়ে দিল। পিহু গ্লাসটা নিয়ে পানি পান করলো এবং প্লেটে হাত ধোয়ার কাজও শেষ করলো। অতঃপর সারফারাজ আলমারি খুলে ভিতর থেকে একটা গাঢ় নীল রঙের নরম জর্জেট শাড়ি ও একটা সাদা রঙের হিজাব বের করে বলল, এই শাড়ি আর হিজাব পরে দ্রুত রেডি হয়ে নাও। পিহু বলল, ওসব কেন পড়তে যাব? খাবার খাওয়ার পর আমার প্রশ্নের উত্তর দিবেন বলেছিলেন, খেয়েছি, এখন উত্তর দেন। রেডি হও, তারপর উত্তর পাবে। আপনার দেওয়া কোনো পোশাক আমি পরব না। যদি নিজ থেকে না পড়ো তাহলে বিয়ের আগেই একটা অনাসৃষ্টি কাজ আমাকে করতে হবে, যা তোমার উপরে কলঙ্কের বোঝাকে বাড়াবে বই কমবে না। পিহু একবার ডুব গিলল, তারপর বিছানা থেকে নেমে শাড়ি হিজাব আর শাড়ি পরার জন্য বাকি যা প্রয়োজনীয় তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। সারফারাজ নিঃশব্দে হেসে বলল, আজ যে সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে প্রিটি হার্ট, তা দেখার পর আর কখনো আমার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা বহিঃপ্রকাশ করতে পারবে না তুমি।